জোট আছে, কোথাও একটা বিজেপি কংগ্রেসের একটা অশুভ আতাতের ফলে নাকি আপনার এই সাকসেস, মানে এরকম একটা বিরোধী অভিযোগ আছে, কি বলবেন? সেটা টিএমসি যদি বলে টিএমসির সঙ্গে আতাত করে নেবো, কি আছে। লাস্ট প্রশ্ন, এখান থেকেই শেষ প্রশ্ন, আপনি কংগ্রেসেই থাকবেন তো? মানে কোনোভাবে দল বদলের অঙ্ক বা প্রস্তাব আসলে কি করবেন এরকম জায়গা থেকে? না, কোনো প্রশ্নই নেই, দল বদলের কোনো জায়গায় নেই। মানে কি ভিত্তিতে বলছেন আর কি? মানে সেটা আমার পার্সোনাল ভিত্তি আছে, আমি যে প্রতীকে পাস করেছি ওই প্রতীকটাকে ধরে রাখবো আর ওই প্রতীককে এগিয়ে নিয়ে যাবো। 2রা মার্চ তারিখটা নিশ্চয়ই সবার মনে আছে। 27শে ফেব্রুয়ারি যেদিন সাগরদিঘির উপনির্বাচন হয় আর যেখানে কংগ্রেস প্রার্থী হয়েছিলেন বাইরন বিশ্বাস, কিন্তু 2রা মার্চ রেজাল্ট বেরোনোর পর আমরা দেখলাম যে কংগ্রেসের একমাত্র বিধায়ক যিনি বিধানসভায় গেলেন 2রা মার্চ, তারপর 3 মাসও গেল না দল বদল করলেন বাইরন বিশ্বাস। ঠিক 3 মাস আজ ঘাটালে তৃণমূলে যোগ দিলেন বাইরন বিশ্বাস। সাগরদিঘিতে কংগ্রেসের টিকিটে বিধায়ক বাইরন বিশ্বাস। সাগরদিঘি জয়ের 3 মাসের মধ্যেই দল বদল। তিনি আমাদের প্রতিনিধিকেই জানিয়েছিলেন যে তিনি যেই দলের টিকিটে পাশ করেছেন সেই দলেই থাকবেন, দল বদলের কোনো চিন্তা ভাবনাই নেই, প্রশ্নই আসে না। কিন্তু 3 মাস পর ছবিটা একেবারে বদলে গেল। আজ ঘাটালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দিলেন বাইরন বিশ্বাস। সাগরদিঘির লড়াই, মন্ত্রী সুব্রত সাহার মৃত্যুর পর উপনির্বাচন হয় আর সেই সাগরদিঘির লড়াই 21শে তৃণমূলে জেতে 50,000-এর বেশি ভোটে। উপনির্বাচনে তৃণমূল হারে 23,000-এর বেশি ভোটে। সাগরদিঘি জেতেন কংগ্রেসের বাইরন বিশ্বাস। 23শে বঙ্গ রাজনীতিতে শোরগোল ফেলে এই সাগরদিঘি। মন্ত্রী সুব্রত সাহার মৃত্যুর পর ছেড়ে যাওয়া আসনে উপনির্বাচন আর সেখানেই বাইরন বিশ্বাস তিনি জেতেন। তারপরে 3 মাস পর আজ তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন, দল বদল করলেন বাইরন বিশ্বাস। কংগ্রেসের বাইরন যোগ দিলেন তৃণমূলে। চ্যালেঞ্জ গ্রহণ করলাম হুঙ্কার দিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী। বোতাম টিপলে কংগ্রেসের সাংসদরা তৃণমূলে চলে আসবে, পাল্টা চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আপনাকে পরাজিত করা যায়, আমরা এটা প্রমাণ করেছি। আমরা প্রমাণ করেছি মমতা ব্যানার্জি ইজ নট অ্যান ইনভিনসিবল পলিটিক্যাল পার্সোনালিটি। দিদি দল ভাঙানোর খেলায় সিদ্ধহস্ত, এটা সারা ভারতবর্ষের মানুষ জানে। এর আগেও মুর্শিদাবাদ জেলার অনেক এমএলএকে তিনি দল ভাঙিয়ে নিয়েছেন কংগ্রেসকে দুর্বল করার জন্য। 1 মাঘে শীত কাটে না, আজ আপনি যে খেলা খেলছেন এই খেলায় সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত আপনি হবেন, কারণ আর কিছুদিনের মধ্যে আপনার দল ভেঙে চৌচির হয়ে যাবে। বাংলা দিদি, আপনার এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। আগামী দিনে মুলাকাত হবে রাজনীতির ময়দানে, নির্বাচনের ময়দানে। আমরা তৃণমূলকে খতম করবো এই বাংলায়, খতম করবো তৃণমূলকে এই বাংলায়। আবার বলছি, খতম করবো তৃণমূলকে বাংলায়। আমার যদি দল ভাঙার হতো, আমি তো মুর্শিদাবাদে গেছিলাম, সেখানে বাইরনকে জয়েন করাতাম। বাইরন নিজে এসে স্বতঃস্ফূর্তভাবে মুর্শিদাবাদ থেকে মেদিনীপুরে কেন জয়েন করব? আমার যদি দল ভাঙার হয়, আমি অধীর চৌধুরীকে বলছি, যদি বোতাম টিপি 4টে কংগ্রেসের এমপি কালকে তৃণমূলে আসবে। বোতাম টিপলে আপনি দল ভাঙানোর খেলা বলছেন তো, আমরা সৌজন্যতার খাতিরে এগুলো করি না। কালকে যদি বোতাম টিপি, এবং শুধু বাংলার নয় অন্য রাজ্যের এমপিরাও রয়েছে, এমন এমন নাম রয়েছে আপনারা চমকে যাবেন। আমরা সেটা করছি না, আমরা বিজেপির বিরুদ্ধে লড়াইটা সর্বাত্মক করতে চাই। আর অধীর চৌধুরী যদি বলে যে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুক, আমি 1 মাসে দেখিয়ে দেবো। আমরা তো ভাঙতে চাই না, আমরা ভাঙার খেলায় বিশ্বাস করি না, আমরা গড়ার খেলায় বিশ্বাস করি। চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জ আমরা শুনলাম। সাগরদিঘি উপনির্বাচনে জয়ে কংগ্রেসের অবদান মানতে নারাজ বাইরন বিশ্বাস। তৃণমূলের টিকিট না মেলাতেই কংগ্রেসের হয়ে ভোটে লড়াই দাবি বাইরনের। আগামী দিনে তৃণমূল থেকে আরো বিপুল ভোটে জয়ের বিষয়েও আশাবাদী সাগরদিঘির বিধায়ক। কি বলেছেন শোনাবো। আমি যে জয়ী হয়েছি এর পিছনে কংগ্রেসের কোনো অবদান ছিল না।
আমি ঘোরাঘুরি আমরা টিএমসি করে আসছি। আমরা টিএমসি থেকে আমি টিকিট নেওয়ার চেষ্টা করেছিলাম, তো দুর্ভাগ্যবশত টিকিট পেয়ে ওঠেনি বলে আমাকে কংগ্রেস থেকে নিতে হয়েছিল। কিন্তু এতে কংগ্রেসের কোনো অবদান নেই। আর যদি অবদান থাকতো 2021 সালে কোনো একটা সিটও কেন জিততে পারেনি। যদি আমাকে মানে বিশ্বাসঘাতকতা করেছি আমি যদি এই ধরনের কথা বলে থাকে, তাহলে এটা ওনার পার্সোনাল ব্যক্তিগতভাবে যে এটা জনগণের জবাবটা ভালো দিতে পারবে যে আমি বিশ্বাসঘাতকতা করে থাকলে আগামী দিনে আমি জয়ী হতে পারবো কিনা সেটা জনগণ ভালোভাবে বুঝিয়ে দেবে। এবং আমার দৃঢ় বিশ্বাস যে আমি আজকে টিএমসি জয়েন করার পরে আরো বিপুল ভোটে জয়ী হব। তার জয়ে কংগ্রেসের কোনো অবদান নেই বললেন বাইরন বিশ্বাস। কিন্তু সাগরদিঘি উপনির্বাচনের আগে টিকিটের জন্য বাইরন বারে বারে ফোন করেছেন, দাবি করলেন অধীর রঞ্জন চৌধুরী। এই মুর্শিদাবাদ জেলার একজন বিড়ি ব্যবসায়ী, আমাদের সঙ্গে তাদের পরিবারের পুরনো পরিচয়। সাগরদিঘি নির্বাচন যখন ঘোষণা হলো, বাইরন বিশ্বাস নিজে আমাকে 3 থেকে 4 দিন ফোনে যোগাযোগ করে বারবার করে দাবি করতে থাকে যে আমাকে একটা সুযোগ দিন দাদা, আমাদের পরিবার কংগ্রেসের পরিবার। কিন্তু একটা জিনিস জানতাম না, ছেলেটা নন পলিটিক্যাল, অর্থাৎ কোনোদিন কংগ্রেসের সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত ছিল না, কিন্তু তার সম্পর্কে আমার ধারণা ভালো ছিল। কংগ্রেসে কাজ করতে পারছিলেন না, দল বদলের পরই দাবি করলেন বাইরন বিশ্বাস। কি বললেন শুনুন। কংগ্রেসে কাজ করতে পারছিলাম না, এটা তো বাস্তব ঘটনা। কোনো দিক থেকে কোনো রকম কাজ করা যাচ্ছিল না, কারণ বিজেপিকে রুখে দাঁড়াতে হলে একমাত্র দল আমাদের এখানে তৃণমূল রয়েছে। তৃণমূল ছাড়া কোনো আমি প্ল্যাটফর্ম খুঁজে পেলাম না। যদি কংগ্রেসে থেকে কোনো কিছুই আমি এখন পর্যন্ত করে উঠতে পারিনি, তাই আজকে তৃণমূলে জয়েন করা। দল বদলের পর বাইরনের দাবি আমরা শুনলাম, কিন্তু কংগ্রেস না থাকলে বাইরনকে চিনত না তৃণমূল। পাল্টা প্রতিক্রিয়া অধীর চৌধুরীর। আমি বলবো বাইরন ভাই, অজুহাত দিও না, চলে গেছে ভালো কথা, আমরা তোমাকে কিছু তার জন্য গালাগালি দিচ্ছে না। অকারণে অজুহাত দিয়ে যে দল তোমাকে বাইরন বিশ্বাস করেছে, তোমার দর বাড়িয়েছে, আমরা তোমার মার্কেট তৈরি করে দিয়েছি, তোমার বাজার তৈরি করে দিয়েছে, তারপর তোমাকে কেনা বেচার জায়গা কিন্তু তৃণমূল গেছে। আমরা যদি না থাকতাম, প্রোডাক্ট হিসাবে বাইরন বিশ্বাস তৃণমূলের কাছে গ্রাহ্য হতো না। তাই ভাইটি আমার, অকারণে কংগ্রেসকে অপবাদ না করে নিজের নিয়াতের দিকে, ইমানের দিকে তাকে কথা বলো, ভালো লাগবে। বাংলায় তৃণমূলকে ভাঙলে কংগ্রেসের লাভ, অধীরের মন্তব্যে তা প্রমাণিত কটাক্ষ করেছেন অভিষেক। অমিত শাহ থেকেই তৃণমূল কেনা বেচার শিক্ষা পেয়েছে, পাল্টা কটাক্ষ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। বাইরনের যোগদানে বাম কংগ্রেসে কোনো প্রভাব পড়বে না বলেও দাবি তার। খেলাটা কি, আপনি ঘুরিয়ে দেবেন কি করবে? তার মানে আবার উনি বলছেন যে তৃণমূল ভাঙবো। আমি তো সেটাই বলছি যে কংগ্রেস বলছে আমি তৃণমূল ভাঙবো। তৃণমূল ভাঙলে সুযোগ কার, সুবিধা কার? বাংলায় যদি তৃণমূল ভাঙে, বাংলায় যদি তৃণমূল দুর্বল হয়, তাহলে বিজেপির লাভ। এটাই তো অধীর চৌধুরী প্রমাণ করছে। আমি এটাই বলছি, হেন্স প্রুফ। এর থেকে আর কি হতে পারে? দিনের আলোর মতো স্পষ্ট। কিছু গরু ছাগল হাটে বিক্রি হয়, তেমনই একটি গরু ছাগল হাটে বিক্রি হয়েছে। তাদের মডেলের প্রতি কোন রকম প্রশ্ন ওঠে না। সুতরাং সেই প্রক্রিয়া চালু আছে এবং চালু থাকবে। লোভের কাছে মাথা নত করে তাদের নিয়ে কখনো কোনো নীতি নির্ধারণের উপর নির্ভর করে না। গণতান্ত্রিক শক্তির ঐক্য, সেই ঐক্য তো বাড়বে এবং গদিবে বলেই তো ওরা ভয় পাচ্ছে না, সেই জন্যই টাকা দিয়ে কিনেছে এরকম বাইরনের মতো। তৃণমূল এই শিক্ষাটা নিয়েছে অমিত শাহর কাছ থেকে। দেখছেন না, অমিত শাহ যেখানে সেখানে টাকা দিয়ে ভয় দিতে কিনে নিচ্ছে। এটাকে আমরা আদৌ ডাক্তারই মনে করি না। বাইরন মডেল নয়, মডেলটা হচ্ছে বাম এবং কংগ্রেস নেতৃত্বে বিজেপি এবং তৃণমূল বিরোধী লড়াই। সেই লড়াইটা সফল হয়েছিল, সেই লড়াইটা চলছে। पानी से भरी बाल्टी जो जल्दी ऊपर लाएगा वही जीतेगा। মাঝে কর্মী, দুপাশে দুই ফুল, একদিকে তৃণমূল এবং আরেক দিকে বিজেপি। কখনো চ্যালেঞ্জ, কখনো হুঙ্কার, ফুটছে রাজ্য রাজনীতি। কিরকম দ্বিচারিতা দেখুন, তারা বলছে যে না, কুর্মীরা আক্রমণ করেনি, বিজেপি আক্রমণ করেছে। এই সুযোগে বিজেপিকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমি বলছি খুব সাবধান, হাত দেবেন না, হাত জ্বলে যাবে। বিজেপির গায়ে হাত দিলে পালিয়ে বসে আছেন, তার আবার বড় বড় কথা। গরুর গাড়ির হেডলাইট। পুজোরও ইচ্ছা হয় চিত হয়ে শোয়ার, আর গামছারও শখ হয় ধোপার বাড়ি যাওয়ার। দিলীপ বাবু হচ্ছেন ওই টাইপের গামছা। ঘটনার সূত্রপাত শুক্রবার। সেদিন নবজোয়ারের কনভয়ে হামলা হয়। রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়িও ভাঙচুর হয়।
এই ঘটনায় রাজ্য রাজনীতিতে ঝড় ওঠে। ঘটনার পেছনে কাদের হাত তা জানাতে 48 ঘন্টার ডেডলাইন দিয়ে দেন অভিষেক। পরের দিন শনিবার সুর চড়ান মমতাও, সরাসরি নিশানা করেন বিজেপিকে। আমি এখনো বিশ্বাস করি আমার কুর্মী ভাইরা এ কাজ করতে পারে না। কুর্মীদের নাম করে বিজেপির স্লোগান নিয়ে এই অত্যাচার করেছে বিজেপি দল। তারা আদিবাসী মেয়ের গায়ে হাত দিয়েছে। এরপরে নবজোয়ারে কনভয়ে হামলার ঘটনায় কুর্মী সমাজের রাজ্য সভাপতি সহ 8 জনকে গ্রেফতার করা হয়। এতে বিজেপি প্রশ্ন তোলে, তৃণমূলের কথা মতো আক্রমণ বিজেপি করে থাকলে কুর্মী নেতাদের গ্রেফতার করা হলো কেন? এই চাপানুতরের মধ্যেই এবার দিলীপের হুঙ্কার। যদি বিজেপির কর্মীদের গায়ে হাত দেওয়া হয় জঙ্গলমহলে, যারা ঢুকতে যাচ্ছেন ঢুকতে তো পারবেন না। জঙ্গলমহলের কোনো টিএমসি নেতাকে আমরা বসতে দেবো না, থাকতে দেবো না, এবং এই আন্দোলন কালীঘাট অবধি যাবে। ওই নাটক যেন না করে। অভিষেককে নেতা করার জন্য ইচ্ছা করে গাড়ি ভেঙে ড্রামা করা হচ্ছে। জঙ্গলমহলটা শান্ত, গণতন্ত্র ফিরেছে, এবং এই রাতেও সেখানে রাজনৈতিক প্রক্রিয়া চলছে, যেটার সুযোগ নিয়ে বিজেপি এই জয় শ্রীরাম বলে হামলাটা করলো। পালিয়ে বসে আছেন তার আবার বড় বড় কথা। নিউজ 18 বাংলা। এবার বারাকপুরের দিকে নজর রাখবো। বিজেপির মিছিলে ধুন্ধুমার। বারাকপুরে বিজেপির বিক্ষোভ মিছিলে উত্তেজনা। গত বুধবার বারাকপুরে সোনার দোকানে ডাকাতির ঘটনার প্রতিবাদ এবং সেই প্রতিবাদে বিজেপির মিছিল। সেই মিছিলে আইন শৃঙ্খলার অবনতির প্রতিবাদ বিজেপির মিছিল আটকায় পুলিশ, এবং মিছিল পুলিশ আটকালেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি কর্মী সমর্থকদের। বারাকপুরে ধুন্ধুমার যে ছবি দেখাচ্ছি আপনাদের, বারাকপুরে বিক্ষোভ মিছিলে উত্তেজনা। এবার হাওড়ার দিকে নজর রাখবো, কারণ হাওড়ায় যে খবর আমরা প্রথম দেখেছিলাম, নিউজ 18 বাংলা প্রথম সেই খবর দেখিয়েছিল। খবরের জুড়ে নির্মাণ ভাঙার কাজ শুরু পুরসভার, এবং এর আগেই নোটিশ দেওয়ার পর আজ নির্মাণ ভাঙার কাজ শুরু হলো। অবৈধ নির্মাণ গঙ্গার উপরেই। সরাসরি চলে যাবো, দেবাশিস চক্রবর্তী রয়েছে আমাদের সঙ্গে, দেবাশিসের সঙ্গে কথা বলবো। দেবাশিস, প্রথমে তো পুরসভা, আমরা এই খবর দেখানোর পর পুরসভার তরফে নোটিশ দেওয়া হয়েছিল, তারপরে কি তারা ভাঙার কাজ শুরু করেনি? কারণ পুরসভা নোটিশে বলেই দিয়েছিল যে তারা নির্মাণ না ভাঙলে পুরসভা ভাঙতে বাধ্য হবে, এবং সেই ছবি আজ আমরা দেখলাম। দেবাশিস, অবশ্যই দেখো, এই খবর সম্প্রচারের পরই কিন্তু আমরা দেখেছিলাম পুরসভাকে তৎপর হতে। প্রথমে কাজ বন্ধের নোটিশ, পরবর্তীকালে সেটিকে ভেঙে ফেলার নোটিশ, এবং পুরসভার আধিকারিকরা তারা সেখানে গিয়ে পরিদর্শন করে। অবশেষে আজকে একটি হিয়ারিং ছিল, সেই হিয়ারিংয়ে পরিষ্কার করে সংস্থাকে জানিয়ে দেওয়া হয়েছিল তারা যদি নিজেরা ভেঙে ফেলে তো ঠিক আছে, যদি না ভাঙে সেক্ষেত্রে লিগাল অপশানে যাবে এবং আইনি পদক্ষেপ নিয়ে সেটিকে ভাঙা হবে। এই পদক্ষেপের পরেই কিন্তু আজ সকাল থেকে সেই নির্মাণ ভাঙার কাজ শুরু করেছে যেই সংস্থা, তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, এবং পুরসভার নজরদারিতে সেই ভাঙার কাজ শুরু হলো। এবং পরিষ্কার করে পুরসভা জানিয়ে দেওয়া হয়েছে যে অংশ গঙ্গার ছিল সেটিকে আগের জায়গায় ফিরিয়ে দিতে হবে। এরপর তাদের সঙ্গে আইনি ব্যবস্থা হবে বা তাদের কাগজপত্র খতিয়ে দেখা হবে, এবং ইতিমধ্যেই এই যে সংস্থার যে দলিল ছিল, কাগজপত্র, সেগুলিকে বাজেয়াপ্ত করেছে হাওড়া পুরসভা। ধন্যবাদ দেবাশিস। এবং গঙ্গা চুরির খবর দেখিয়েছিলাম আমরাই নিউজ 18 বাংলা। ওনারা হিয়ারিংয়ে অ্যাটেন্ড করেছেন এবং দলিলপত্র জমা করেছেন। ওনাদেরকে আমরা সেটেলমেন্টের মিউটেশন এবং কর্পোরেশনের মিউটেশন করে ডিমার্কেশন করবার জন্য বলা হয়েছে। এও বলা হয়েছে এক্সিস্টিং যে অবস্থায় ছিল সেটা এক্সিস্টিং অবস্থাতেই আবার ফিরিয়ে দিতে। তার জন্য পুরো যা স্ট্রাকচার ওনারা করেছেন সবটাই ওনারা ভেঙে দেবেন। 24 ঘন্টা টাইম নিয়েছেন, তার মধ্যে ওনারা ভেঙে দেবে বলেছে। অবশ্যই আমরা পরিদর্শন করে দেখব পুরোটা ভেঙেছেন কিনা। এবার ডকুমেন্টস ওনারা রেডি করে আমাদের জমা করলে আমরা আইনত ব্যবস্থা নেব। হাওড়ার খবর আপনাদের দেখালাম, নিউজ 18 বাংলার খবরে যে নির্মাণ ভাঙার কাজ শুরু করলো পুরসভা। অন্যদিকে বাগদার দিকেও নজর রাখবো। বাগদায় নদী চুরি, বেতনা নদীর উপরে চলছে অবৈধ নির্মাণ। আইনকে বুড়ো আঙুল দেখিয়ে স্থানীয়দের দাবি, বারবার ভিডিওকে জানানো হয়েছে, তারপরেও কাজ হয়নি। সরাসরি চলে যাবো, অনিরুদ্ধ রয়েছে আমাদের সঙ্গে। অনিরুদ্ধ, ঠিক কি অভিযোগ, ঠিক কি বলা হচ্ছে, এই মুহূর্তে কি পরিস্থিতি?
দেখো তমশ্রী, একদমই বাগদা বাজার পার্শ্বস্থ এলাকায় বেতনা নদীর উপরে 40 থেকে 50টি এরকম অবৈধ নির্মাণ করা হয়েছে দোকানঘর, এবং সেই অবৈধ নির্মাণ চলছে। বিডিও বা বিএলআরও দপ্তর থেকে তাদেরকে নিষেধ করা সত্ত্বেও অবৈধ নির্মাণ চালাচ্ছে। চলতি মাসের 3 তারিখে বিএলআরও দপ্তর বা বিডিওর কাছে অভিযোগ জানিয়েছিল স্থানীয় বাসিন্দারা যে এই এলাকায় বেতনা নদীর উপরে কালভার্টের পাশে, বাইপাসের পাশে তারা অবৈধভাবে ঘর নির্মাণ করছে এবং একাধিক ঘর নির্মাণ করার অভিযোগ তুলেছিল স্থানীয় বাসিন্দারা। সেই অভিযোগের পরেও গতকাল থেকে দেখা গেছে যে আবার করে নতুন করে কাজ শুরু হয়েছিল, এবং সেই কাজ শুরু হওয়ার পরেই সাধারণ মানুষ আবার অভিযোগ জানিয়েছে বিডিওর কাছে, যদিও এই বিষয়ে বিডিওর তরফ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অনেক ধন্যবাদ অনিরুদ্ধ তোমায়। করোনা আক্রান্ত হাসপাতালের একমাত্র রেডিওলজিস্ট, 4 দিন ধরে বন্ধ আল্ট্রাসোনোগ্রাফি পরিষেবা। জলপাইগুড়ি মেডিকেল কলেজের সদর হাসপাতালে বিক্ষোভ রোগীর আত্মীয়দের। সরাসরি চলে যাব, শান্তনু রয়েছে আমাদের সঙ্গে, শান্তনুর সঙ্গে কথা বলবো। শান্তনু, আমরা বিক্ষোভ দেখালাম, রোগীর আত্মীয়দের ঠিক কি অভিযোগ? হাসপাতাল কর্তৃপক্ষই বা কি বলছে? দেখো, গত বুধবার কিন্তু যিনি দায়িত্বে রয়েছেন, যিনি রেডিওলজিস্ট রয়েছেন আলট্রাসোনোগ্রাফি বিভাগে, তিনি কিন্তু করোনায় আক্রান্ত হন এবং তারপর থেকে অর্থাৎ বৃহস্পতিবার থেকে কিন্তু পরিষেবা পুরোপুরিভাবেই বন্ধ। কিন্তু জলপাইগুড়ি জেলার বিভিন্ন প্রান্ত, পাশাপাশি কোচবিহার জেলার একটা অংশ, বিশেষ করে চ্যাংরামান্দা, হলদিবাড়ি থেকেও কিন্তু প্রতিদিন প্রচুর রোগী কিন্তু জলপাইগুড়ি সদর হাসপাতালে এই আলট্রাসোনোগ্রাফি বিভাগে আলট্রাসোনোগ্রাফি করবার জন্য আসেন। কিন্তু তারা দিনের পর দিন এসে যখন দেখছেন যে বিভাগে কোনো রকম পরিষেবা পাওয়া যাচ্ছে না, তারপর থেকেই কিন্তু আজকে তাদের মানে ক্ষোভের বাঁধ ফেটে পড়ে এবং তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। সকাল থেকেই শুরু হয় বিক্ষোভ এবং দফায় দফায় বিক্ষোভ চলে। পরবর্তীতে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে। কিন্তু যেটা সমস্যা, যিনি জলপাইগুড়ি মেডিকেল কলেজের এই জলপাইগুড়ি সদর হাসপাতালে যেটি রয়েছে আলট্রাসোনোগ্রাফি বিভাগ, সেখানে কিন্তু একজনই রেডিওলজিস্ট রয়েছে, কিন্তু 3 জন থাকার কথা, আরো 3 জন থাকার কথা। তারা নানা কারণে তারা কাজে যোগ দিচ্ছেন না, সেই কারণে তাদেরকে শোকজ করা হয়েছে 3 জনকে। বর্তমানে যিনি রয়েছেন তিনি করোনায় আক্রান্ত হওয়ার কারণে তিনি নির্দিষ্টবাসে রয়েছেন, ছুটিতে রয়েছেন, সেই কারণে পরিষেবা বন্ধ না হওয়া পর্যন্ত এটা খোলা সম্ভব নয়। অনেক ধন্যবাদ শান্তনু তোমায়।